চোর ছিল, খুব দুষ্টু। গ্রামে করত প্রত্যেক চুরি ছোট বড়। আতুল খুঁজলো চামচ জাদুই শক্তিকে ভয় দেখালো। চুরি হলো সব উজাগার। এখন গ্রামে ফিরল খুশির বাহার। সব খেলা হলো সত্যের উপহার। একটা গ্রামে মাধব নামের এক চোর থাকতো। ও এত চালাকিতে চুরি করত যে আজ অবধি ওর চুরি কখনো ধরা পড়েনি। পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। রাধা, তাড়াতাড়ি খাবার লাগিয়ে দাও। বলছো তো এমন ভাবে যেন অনেক পরিশ্রমের কাজ করে এসেছো। চুরি করো তুমি মাধব। চুরিও তো এক রকমের কাজই হয় রাধা। এই দামি কাপড়, টিভি, ফ্রিজ, ঘরের সমস্ত আসবাবপত্র আমার চুরির টাকার জন্যই তো আছে। আর যে গ্রামের লোকেরা আমাকে ঘেন্নার নজরে দেখে সেটার কি? আমি তোমাকে বোঝাচ্ছি, এইসব বন্ধ করে দাও। যদি কোনোদিন হাতে নাতে ধরা পড়ো, ভেবেছো কি হবে? বাজে কথা বলো না রাধা। না আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে পেরেছে, আর না কখনো ধরতে পারবে। গ্রামের মধ্যে অনেক চুরি করেছি আমি, কিন্তু মাল কোথায় লুকাই সেটাও কেউ জানতে পারেনি। রাধা বুঝে গেল যে ওর বরের ওর কোনো কথা বুঝতে পারছে না। খাবার খাবার পর মাধব নিজের ঘরের বাইরে গিয়ে বসে পড়ল। এবার গ্রামে কার বাড়িতে চুরি করা যায়? আরে, এটা তো সুখদেবের বাড়ি। আমি তো ভুলেই গেছিলাম যে ওর মেয়ে গৌরীর বিয়ে হতে চলেছে। নিশ্চয়ই অনেক সোনার গয়না থাকবে বাড়িতে। তাহলে এবার চুরিটা ওখানেই করব আমি। পরের দিন মাধব সুযোগ বুঝে সুখদেবের ঘরে ঢুকে গেল। সুখদেব তো বড় খেলোয়াড় দেখছি। এত সারা গয়না, আজকে তো হাতে অনেক কিছু পেয়েছি। পরের দিন সকালে যখন গৌরী ঘরে গেল, তখন গয়নার পুটলি গায়ে দেখে চমকে গেল। বাবা, আমার দহেজের গয়না নেই। ভগবান, আমি তো বরবাদ হয়ে গেলাম। এবার আমি আমার মেয়ের বিয়ে কি করে করব? সুখদেব কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের চুরির খবর দেওয়ার জন্য দৌড়ালো। সুখদেব, আমি দেখেছিলাম চুরির দিন মাধব তোমার বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। গ্রামের সবার এটাই মান্যতা যে চুরিটা ওই করে। মুখিয়াজি, আমার সাহায্য করুন। আমার মেয়ের বিয়ের বরের গাড়ি যদি ফিরে যায় তাহলে আমি কি করব? পঞ্চায়েত প্রধান গভীর চিন্তায় ডুবে গেল। এখন একটাই উপায় আছে, থানায় গিয়ে রিপোর্ট লেখাতে হবে। পঞ্চায়েত প্রধান আর সুখদেব মাধবের বিরুদ্ধে চুরির রিপোর্ট করাতে গেল। কালকে রাত্রে সুখদেবের বাড়িতে চুরি হয়েছে আর সন্দেহ তোমাকে করা হচ্ছে। এদের কাছে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? উনি কি আমাকে চুরি করতে দেখেছিলেন? না, কিন্তু চুরির দিন ও আমার বাড়ির আশেপাশেই ঘুরছিল। জরুরি কাজের জন্য যদি আমি আশেপাশেই ঘুরি তাহলে এর মানে কি চুরি আমি করেছি? দেখুন, প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না, আর কোর্টে কিন্তু আপনারই বেইজ্জতি হবে। ইন্সপেক্টর ভয় পেয়ে গেল। ও কিন্তু ঠিক বলেছে, সলিড কোনো প্রমাণ ছাড়া আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না ওর বিরুদ্ধে। আমি তোমার বাড়িতে চুরি করেছি, তুমিও জানো আর গোটা গ্রামও জানে, কিন্তু আমার বিরুদ্ধে কারো কাছে কোনো প্রমাণ নেই। এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা। মুখিয়া আর সুখদেব বাইরে বেরিয়ে এলো। এবার তো আমারও মনে হচ্ছে যে মাধবকে কখনো ধরা যাবে না। সুখদেব উদাস মনে নিজের বাড়ি ফেরত গেল। ঘরে পৌঁছাতে সুখদেব কাঁদতে লাগলো। ওকে দেখে ওর মেয়ে গৌরীও কাঁদতে লাগলো। বাবা, এবার আমার বিয়ে কি করে হবে? যদি বরযাত্রী দরজা থেকেই ফিরে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তখনই সেখানে সুখদেবের ছেলে অতুল চলে এলো, যে শহর থেকে ফিরেছিল। বাবা, এটা আমি কি শুনছি? আমাদের বাড়িতে চুরি হয়েছে? সুখদেব সব ঘটনা অতুলকে বলল আর কাঁদতে কাঁদতে নিজের অবস্থার কথা প্রকাশ করলো। এবার আমাদের গৌরী মেয়ের বিয়ে হবে না বাবা। আমি তো কাউকে মুখ দেখানোর যোগ্যই থাকবো না। নিজের বাবার এই কথা শুনে অতুল ভেতর থেকে রেগে গেল। বাবা, শান্ত হয়ে যাও, আপনি নিজেকে সামলাও।
আমরা কোনো না কোনো উপায় খুঁজে বার করবই সবাই মিলে। গৌরীর বিয়ে নিশ্চয়ই হবে। এইটুকু বলে আতুল ঘরের বাইরে বেরিয়ে এলো আর নিজের ঘরের সামনে একটা গাছের নিচে বসে গেল। যাই হয়ে যাক না কেন, আমি হাত ধরে এইভাবে বসে থাকতে পারবো না। আমি নিজের বাড়িতে হওয়া চুরির পর্দাফাশ নিশ্চয়ই করব, আর চোরকে নিশ্চয়ই ধরবো। কিন্তু বুঝতে পারছি না এটা যে কি করে, কারণ সারা গ্রাম জানে যে চুরি মাধব করেছে, আর ছাড়া কেউ নেই। কিন্তু আজ পর্যন্ত মাধবের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তেমন ভাবে। এই বিচারের মধ্যে আতুল গাছের নিচে বসে গভীর চিন্তায় ডুবে গেল। তখনই সেখান থেকে আতুলের গ্রামের এক বুড়ি মহিলা যাচ্ছিল। উনি আতুলকে উদাস ভাবে দেখলো। আরে অতুল, তুই শহর থেকে কবে ফিরলি? আর তুই গভীর চিন্তায় সন্ধেবেলা এখানে কেন বসে আছিস? এখন আপনিই বলুন কাকি, আমি কি করব? আমি নিজের চোখে নিজের বাবা আর বোনের দুঃখ দেখতে পাচ্ছি না। আতুলের চোখে জল চলে এলো আর ও সব ঘটনা বুড়ি কাকিকে বলল। আমি জানতে পেরেছি যে সুখদেবের ঘরে চুরি হয়েছে। এটা জেনে আমার খুব খারাপ লাগলো, কারণ সুখদেব গৌরীর বিয়ে নিয়ে খুবই খুশি ছিল। বেচারার মন ভেঙে গেছে, আর গৌরীর তো জানি না কি অবস্থা হয়েছে। বুড়ি কাকি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। যদি রাজা বিক্রমের পূর্বপুরুষের চামচ আমার কাছে থাকতো, তাহলে মাধব এত তাড়াতাড়ি বেঁচে যেত না। ওই পূর্বপুরুষের চামচের জন্য মাধব গ্রামে যে কটা চুরি করেছে সেই সব কিছু মুখ দিয়ে স্বীকার করত। এইটা শুনে আতুল খুব চমকে উঠল। এমন কি চামচ আছে কাকি? এটা কি সম্ভব নাকি? এই গ্রামের অনেক কম লোক জানে যে আমাদের পরিবার রাজা বিক্রমের পরিবারের সাথে জুড়ে আছে। অনেক বছর আগে আমাদের পরিবারে এই কথা চলে আসছে। আমাদের পূর্বপুরুষে রাজা বিক্রম নামের এক রাজা ছিল। একবার কোনো এক সাধু প্রসন্ন হয়ে এক জাদুই চামচ ওনাকে উপহার দিয়েছিল। ওই জাদুই চামচের বিশেষত্ব ছিল যে ওই চামচ দিয়ে যে কোনো কাউকে ভোজন করালে সেই মানুষের চেহারা কিছুক্ষণের জন্য করুণ হয়ে যায়, চামচ কালো হয়ে যায়। ওই মানুষের সব খারাপ জিনিস দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর ওই মানুষ নিজের মুখ দিয়ে সেই সব সত্যি স্বীকার করে ফেলে যেটা ও করেছে। এটা শুনে আতুল আরো বেশি চমকে উঠল। হতে পারে এটা শুধুমাত্র লোক কথা কাকি, কে জানে এর মধ্যে কত সত্যি আছে কাকি। কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি করি। বলা হয় আমাদের পূর্বপুরুষের মহল এখান থেকে কিছুটা দূরে জঙ্গলে আছে। এখন সেটা খান্ডার হয়ে গেছে। প্রথমে ওখানে পর্যটক আসতো, কিন্তু এখন সেখানে জঙ্গলি জানোয়ারদের বাসস্থান আছে। এইটুকু বলেই বুড়ি কাকি সেখান থেকে চলে গেল আর আতুল আরো গভীর চিন্তায় ডুবে গেল। আমার একবার ওই চামচটা খোঁজার জন্য ওই মহলে একবার যেতেই হবে। কে জানে বুড়ি কাকির কথায় হয়তো কোনো সত্যতা থাকবে। আর যদি ওই চমৎকারী চামচ আমি পেয়ে যাই, তাহলে মাধবের মুখ দিয়ে আমি ওর অপরাধ স্বীকার করাবো। রাতের সময় আতুল জঙ্গলে চলে গেল আর খান্ডারের মতো মহলের কাছে পৌঁছালো। আমিও কত বোকা যে এই মহলে 1000 বছরের পুরনো এই চামচ খুঁজতে চলে এলাম। তুমি এই শুনশান মহলে কি করছো? আতুল সব ঘটনা সাধুকে বলে দিল। বুড়ি কাকি তোমাকে ঠিকই বলেছে, কিন্তু হয়তো উনি তোমাকে এটা বলেননি যে রাজা বিক্রমের ওই চামচ বংশের পর বংশ ওই পরিবারের অংশ হয়ে থেকেছে। কিন্তু যখন রাজা ভৈরবের শাসন এসেছে, তো ওই চামচটা চুরি হয়েছে। রাজা ভৈরবের 2 সন্তান ছিল। ও ওই চামচ দিয়ে 2 সন্তানকে ভোজন করাতে চেয়েছিল, যাতে এইটা জানা যায় যে 2জন পুত্রের মধ্যে রাজ্য শাসনের যোগ্য কে। কিন্তু এই চামচটা চুরি হয়ে যায়, আর রাজা ভৈরবের বড় পুত্র অশোক গদিতে বসে পড়ে। গদিতে বসার পরে ও সবার আগে নিজের ছোট ভাইকেই মেরে ফেলে একদম। ওই সময় মানুষের কথা ছিল যে ওই চামচটা রাজা ভৈরবের বড় ছেলে অশোকই চুরি করেছে। তবে থেকে ওই চামচ আজ পর্যন্ত কেউ পায়নি। এটা শুনে আতুল চমকে উঠল। তো এর মানে ওই
দেয়নি চামচ, এখন শুধুমাত্র গল্প হয়েই থেকেছে। যদি তুমি চাও যে আমি তোমার এইটুকুনি সাহায্য করতে পারি, যে আমি তোমাকে ওই সময় পৌঁছে দেব যেই সময় ওই চামচটা মজুদ ছিল। কিন্তু মনে রাখবে, যদি তুমি রাজা বিক্রমের ওই বংশগত চামচ খুঁজতে না পারো, তাহলে তুমি ওই সময় থেকে বাইরে আসতে পারবে না। আর যদি তোমাকে মহলের সৈন্যরা ধরে ফেলে, তাহলে তোমার প্রাণও যেতে পারে। আতুল গভীর চিন্তায় ডুবে গেল। বাস্তবে কি এটা সম্ভব নাকি? যদি তুমি এই বিপদের সম্মুখীন হতে চাও, তাহলে আমি করতে পারি। আতুল কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো, তারপরও নির্ণয় করলো। ঠিক আছে, আমি একদম প্রস্তুত। সাধু মন্ত্র পড়ল, আর পর মুহূর্তে আতুলের এমন মনে হলো যেন ও হাওয়ায় উড়ে কোথাও দূরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আতুলের চোখ খুলল, তখন ও নিজেকে মহলের ভেতরে দেখতে পেল। এ তুমি, আর তুমি কি রকমের কাপড় পরে আছো? সৈনিককে দেখে আতুল ভয় পেয়ে গেল। মনে হচ্ছে আমি সেই সময় চলে এসেছি। ভয়ের কারণে আতুল সৈনিকের থেকে বাঁচার জন্য মহলের ভেতরে দৌড়ে গেল। দৌড়াতে দৌড়াতে আতুল এক কক্ষে পৌঁছালো। গদিতে তো আমিই বসবো। আমি কোনো মূল্যে বীরকে আমার সিংহাসনের জায়গায় বসতে দেব না। যদি চামচ দিয়ে আমাকে ভোজন করানো হয়, তাহলে আমার সমস্ত সত্য সবার সামনে চলে আসবে, আর আমি কখনো রাজা হতে পারবো না। এই হলো সেই চামচ। এবার আমি এটাকে এমন জায়গায় লুকাবো যেখানে কেউ কখনো সন্দেহই করবে না। এইটুকু বলে অশোক সোজা মহলে রান্নাঘরে গেল। এবার এই চামচটা এখানেই থাকবে। এইটুকু বলেই অশোক সেখান থেকে চলে গেল। এবার বুঝলাম চামচটা রান্নাঘরেই লুকোনো হয়েছিল। আতুল যেই চামচ ধরলো, রং বেরঙের রশ্মি ছড়িয়ে গেল, আর ও সোজা নিজের কালে ফেরত এলো, আর সব ঘটনা সাধুকে বলল। এবার এই বংশগত চামচের দৌলতে তুমি আসল চোরের সম্মুখীন হতে পারবে। আতুল সোজা নিজের বাড়ি পৌঁছালো, আর সব ঘটনা নিজের বাবা সুখদেবকে জানালো। সুখদেব আতুলের সাথে সোজা ইন্সপেক্টরের কাছে গেল, আর সব ঘটনা ইন্সপেক্টরকে বলল। সত্যি সত্যি বলো, তুমি কি চোর? এখনো পর্যন্ত গ্রামে যতগুলো চুরি হয়েছে সব কি তুমিই করেছো? আর চুরির মাল কোথায় আছে? এটা আপনি কি বলছেন? আমি কোনো চুরি করিনি। যদি আমি চুরি করে থাকি তাহলে প্রমাণ দিন। ইন্সপেক্টর গরমা গরম ক্ষীর আনালো। হতে পারে আমার কোনো ভুল হয়ে গেছে। না, তুমি এই ক্ষীরটা খেয়ে নাও, তুমি যেতে পারো। যেই মাধব পূর্বপুরুষের চামচ দিয়ে ক্ষীর খেলো, ওর চেহারা কুরুপ হতে লাগলো। মাধব সব চুরির কথা বলতে লাগলো, আর এটাও বলল চুরির মালও কোথায় রেখেছে। তারপরও অজ্ঞান হয়ে গেল। ইন্সপেক্টর তুরন্ত সেখান থেকে গেল, আর কিছুক্ষণ পর সমস্ত চুরির জিনিস নিয়ে থানায় আবার চলে এলো। এ তো সেই মাল যেটা আমি চুরি করেছিলাম। এরা কোত্থেকে পেলো? ইন্সপেক্টর মোবাইলে সেই ভিডিও দেখালো, যেখানে মাধব নিজেই নিজের চুরির কথা স্বীকার করলো। মাধবের বিশ্বাস হচ্ছিল না যে সব কি করে হলো। ইন্সপেক্টর মাধবকে সব সময়ের জন্য ভেতরে ঢুকিয়ে দিল। তোমার দ্বারা আনা এই চামচ খুব কাজের জিনিস দেখলাম। আমি তোমায় বলেছিলাম একদিন তোমায় নিশ্চয়ই ধরা হবে, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। আতুল নিজের ঘরে সমস্ত গয়না আর টাকা ভারী নিয়ে এলো। সুখদেব সেই টাকা আর গয়না দেখে খুব খুশি হলো। পরের দিন আতুল ঘরের বাইরে পূর্বপুরুষের চামচ ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ রং বেরঙের আলো ছড়িয়ে গেল, আর চামচ গায়েব হয়ে গেল। চামচ কোথায় গায়েব হয়ে গেল? যেই জিনিসটা যেই কালের, সেটা সেই কালেই ফিরে গেছে। ওটা তো এই কালে ছিলই না। এইটুকু বলেই সাধু সেখান থেকে চলে গেল।